গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প এখানে হেরে গেলেন যুদ্ধটা? আজকে যদি নেটো সাপোর্ট না করে তাহলে কি আমেরিকার আর লড়ার ক্ষমতা নেই? তাই কি এতটা অসহায় দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে? দেখুন, এখানে হেরে যাওয়ার যে মানে সিভিল ডেফিনেশনটা, সেটা একটা রকম, সেটা জেনারেলি টেকনিক্যালিটি অফ ওয়ারে আসে না। হেরে যাওয়ার থেকেও বড় কথা, আমি আপনার সাথেই একদিন বলছিলাম, কনসিডারেবল লস। আমি এত টাকা ইনভেস্ট করলাম, এত টাকার ক্ষতি করালাম। যদি আমি ধরুন কোনো মানুষকে আমি আঘাত করবো, আমি আমি 1 লাখ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করি। এবার আপনাকে আমি আপনার মানে যাকে আমি ঠেঙাবো তাকে এমন ঠেঙালাম যে তার চিকিৎসাতে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা খরচ হলো, তবে না আমার গুন্ডা ভাড়া করার কাজে দিয়েছি। আর আমি যদি 1 লাখ টাকার গুন্ডা ভাড়া করলাম আর সে আমাকে উল্টে ঠেঙিয়ে দিল, তখন তো আমি আর কিছু করতে পারবো না। তখন তো ওটা তো কনসিডারেবল লসই আমার কাছে। আজকে দেখুন, আমেরিকার একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তার জিওগ্রাফি। আমেরিকা এমন একটা জায়গায় অবস্থিত, ইরান থেকে সাধারণত কোনো কনভেনশনাল অ্যাটাক ওখানে পৌঁছানো যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদিও যায়, সেটা খুব একটা কার্যকরী হবে বলে আমার মনে হয় না। তাই জন্যে ইরান তার যে ডাইনামিক্স আছে এন্টায়ার, সেই ডাইনামিক্সটাকে গুটিয়ে এনে 2500 স্কোয়ার কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেই এস্টাবলিশমেন্ট গুলো, ইনফ্রাস্ট্রাকচার গুলো বা ইনভেস্টমেন্ট গুলো আমেরিকার পেয়েছে, ওটাকেই প্রিসাইজ হিট করেছে। এবং হিট এতটাই পাওয়ারফুল হিট করেছে যে সেই জায়গাগুলো আর রিভাইভ করতে পারছে না। আর একটা খবর আপনাকে আমি বলে দিই, মানে তথ্য, সেটা হলো যেই জায়গাগুলোকে প্রিসাইজ হিট করা হয়েছে, যে জায়গাগুলো ধ্বংস হয়েছে, সেটা আপনি অপারেশন সিন্দুরের কথাই বলুন, কিংবা আফগানিস্তান পাকিস্তানের কথা বলুন, রাশিয়া ইউক্রেনের কথা বলুন, কিংবা আমেরিকার এই ধ্বংসগুলো বলুন, বা ইরান বা ইসরায়েল বলুন, সাধারণত রিভাইভাল টেন্ডারিং যে প্রসেসটা আছে, বা রিভাইভাল টেন্ডারিং যে অ্যামাউন্ট বা ভ্যালুটা আছে, সেটা ধরে নিতে পারেন 13 to 17 টাইমস অফ দ্য অরিজিনাল ভ্যালু হয়। কথাটা আমি বোঝাতে পারলাম? মানে যেই এয়ারবেসটা, ধরুন আমি কথার কথা মানে বোঝানোর জন্য বলছি, ধরুন যেই এয়ারবেসটা 100 টাকা দিয়ে তৈরি হয়েছিল, সেই এয়ারবেসটা যেটাকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই এয়ারবেসটাকে রিভাইভ করতে গেলে তো টেন্ডার করতে হবে, কাউকে না কাউকে তো কাজটা করতে হবে, তাকে তো তার জন্য পয়সা দিতে হবে। সেই যে টেন্ডারিং প্রসেসের যে ভ্যালুটা, সেটা কিন্তু 13 to 17 টাইমস। অথচ তার মানে হচ্ছে 100 টাকার জিনিসটাকে 1700 টাকায় ঠিক করতে হবে। তার মানে বুঝতে পারছেন কতটা ভলিউমেট্রিক লস। সুতরাং আমি আবারও বলছি, ইরান জানতো ইরানের উপরে অ্যাটাক হবে, ইরান জানতো আমরা ক্ষতিগ্রস্ত হব, ইরান জানে আমরা একটা কনসিডারেবল লস ফেস করব, ইরানের প্রচুর প্রচুর এই প্রিপারেশন ছিল। কিন্তু আমেরিকা জানতো না ইরান এত ফেরোসিয়াসলি এতগুলো ইসলামিক কান্ট্রিতে তাদের ইনভেস্টমেন্ট গুলোকে হিট করবে। ও ভেবেছিল ধর্মের নামে এগুলো হিট হবে না। একদম। আমি এখানে একটা প্রশ্ন করি, ট্রাম্পের যা মানে আমরা অভিব্যক্তি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে দিশেহারা ট্রাম্প, এটা তো স্পষ্ট যে কোথাও গিয়ে জানো তুমি কোথাও একটা দিশেহারা। আমরা একটা প্রবাদ জানি যে আহত বাঘ কিন্তু অত্যন্ত হিংস্র। ডোনাল্ড ট্রাম্প কোথাও গিয়ে ইরানকে এবার পরমাণু অ্যাটাক করে দেবে না তো? প্রথম কথা, আমি বাঘ মানি না। আমি উনাকে মানে যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি, আমি অন্য কিছু মানি যেটা আমি একটা পাবলিক চ্যানেলে বলতে পারবো না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে পরমাণু যদি অ্যাটাক করে আমেরিকা, তাহলে কিন্তু আমেরিকার যা ক্ষতি হতে পারে আমেরিকা ভেবেও কুল পাবে না। এটা হিরোশিমা নাগাসাকির ক্যালেন্ডারের সময় নয়। একদম একদম। আমি এই এক্সাম্পলটাই টানতে যাচ্ছিলাম সুভাষিস, যে কারণ আমেরিকার তো একটা কালো ইতিহাস রয়েছে, একটা কলঙ্কময় অধ্যায় এটা। আমি সেই কারণে বলছিলাম যে কথাই তো বলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। শুধু তাই নয়, আমি একটা বই পড়েছিলাম, আমি বইটার নামটা সঠিকভাবে মনে করতে পারছি না, এক্সপ্লানেশনস অফ দ্য মিস্টেকস বা এরকম কিছু নাম। সেখানে বিভিন্ন রকম ডিসকাশনের মধ্যে লোকজন বলেছিল পার্ল হারবার অত্যন্ত ক্ষতিকর এবং খারাপ ঘটনা একটা, যেটা ঘটায় জাপান, কারেক্ট? সেটার রিটালিয়েশন কিন্তু কোনোদিনই হিরোশিমা নাগাসাকি হতে পারে না। হিরোশিমা নাগাসাকিতে যে ঘটনাটা ঘটানো হয়েছিল, এখন উনারা ইনোসেন্ট হতে গিয়ে ওপেনহাইমারও বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি জানি না এত বড় তার এফেক্ট হতে পারতো, আমি তার জন্য গিল্টি কমপ্লেক্সে ভুগি। বহু বিজ্ঞানী যারা জড়িত ছিল, তারা কিছু কিছু লোককে এও শোনা যায় ফ্রাস্ট্রেশনে পরবর্তীকালে সুইসাইড করেছেন তারা, যে মানব সভ্যতার এত বড় ক্ষতি করে চলে গেলাম আমি। সুতরাং সেটা কথা নয়, কথা হলো তুমি একটা জিনিস প্রয়োগ করেছিলে এবং তার জন্য আজকের ডেটে দাঁড়িয়েও হিরোশিমা নাগাসাকি প্রপারলি নিজের পায়ে হাঁটতে পারে না, মানে ইন দ্যাট সেন্স। আমার কাছে কথাটা হলো যে আজকে যদি আমেরিকা মনে করে এরম ধরনের ঘটনা তেহরানে ঘটাবে বা এরম ধরনের ঘটনা ইরানে ঘটাবে, আমেরিকা একটা কথা ভুলে যাচ্ছে, আজকে কিন্তু তারাই একমাত্র নিউক্লিয়ার পাওয়ার নয়।
আজকের ডেটে বহু নিউক্লিয়ার পাওয়ার আছে। আর আমি আপনাকে 1 থেকে 2 মাস আগের একটা ইন্টারভিউতে বলেছিলাম, এবং সব চ্যানেলে আমি এই কথাটা বলেছি, ইরান কিন্তু মোস্ট পাওয়ারফুল এন্ড মোস্ট ডেঞ্জারাস ইসলামিক পাওয়ার। একদম। ইরান কিন্তু যদি হিট করে, ইরান কিন্তু ছোটখাটো কোনো হিট করবে না, বুঝে শুনে। এরা যোদ্ধার জাত, এরা যুদ্ধ করে এসছে, এরা জানে কিভাবে বাংকারে থেকে দিনের পর দিন ফাইট করে যেতে হয়। একদম শিয়া তাই রক্ত কিন্তু আজকের ইরানের, ডেটে করছে। শিয়া রক্ত একেবারে ইরানের শরীরে বইছে। এবং তাই গতকাল করে চলেছে রাতেও এখন। গতকাল রাতেও কিন্তু দুবাইতে একের পর এক অ্যাটাক করে গেছে। সুভাষিস, তার আপনি কারণ আছে হ্যাঁ, এখানে। এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করছি, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি হ্যাঁ, তুললেন। এই পয়েন্টে জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি একটা লাইন। সেটা হচ্ছে দুবাইয়ের ব্যাপারে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, কেন দুবাই বারংবার হিট হচ্ছে। আমেরিকার ইকোনমির রোলিং ইনভেস্টার্স যারা আছে, রোলিং ইনভেস্টার্স মানে যাদের টাকায় আমেরিকার বিভিন্ন রকম খুচরো ইনভেস্টমেন্ট হয়, তাদের 90% এক্সিস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট আছে দুবাইয়ের ভিতরে। ঠিক। এবং দুবাই আমেরিকাকে সেই জন্য বকলমে বহু নেগেটিভ কাজে সাপোর্ট করেছে, তার জন্য দুবাইকে হিট করে চলেছে। অনেকগুলো পয়েন্ট এখানে একসঙ্গে যে বিষয়গুলো উচ্চারিত হচ্ছে, এবং আমাদের টাইটেলেও যেটা রয়েছে, ইউএস এর সঙ্গে কি কোনো গোপন কোনো রকম কোনো চুক্তি রয়েছে, বা ইউএস এর কোনো গোপন অর্ডার রয়েছে কি? ইসরায়েলের উপর কি অতিরিক্ত নির্ভরশীলতা? ইরানকে কি তাহলে ব্রিক্স থেকে এবার সরে যেতে হবে? ব্রিক্সটা কি তাহলে আর থাকছে না? এই প্রশ্নগুলো এবার উঠে আসছে। আমি এক এক করে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমেরিকার সঙ্গে কি কোনো গোপন ডিল রয়েছে? কারণ বারবার করে এই প্রসঙ্গটা উঠে আসছে যে সেই কারণে ভারত ইরান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারছে না। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হলো, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সবাই প্রচুর পোস্টিং করছে আজকাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে করছে। দুঃখের নয়, আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দের বিষয়। কিন্তু খারাপ লাগছে সেই একই প্রোফাইলে যখন সেই মানুষগুলো আলু পোস্ত নিয়েও পোস্টিং করছে। তো আমার কথা হচ্ছে, আলু পোস্ত কিভাবে তৈরি হয় সেটাও জানে, বিরাট কোহলির ব্যাটিং এর এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় সেটাও জানে, আবার সে আবার এটাও জানে যে ট্রাম্প আর ইরানের মধ্যে ইকুয়েশনটা কোথায় অসুবিধা আছে, এবং তারা এটাও জানে যে বাংলা ভাষার প্রয়োগের সময় শরৎচন্দ্র এবং বিদ্যাসাগরের মধ্যে কি এক্স্যাক্টলি ডিফারেন্সটা ছিল। সুতরাং এত বিদ্বান জন্মে গেছে না, এটা আমাদের দেশের সব থেকে বড় প্রবলেম। এবং প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাকে আমি বলি। ভারতবর্ষে আজকের ডেটে দাঁড়িয়ে আমি আপনি একটা আরামসে বসে দুজন মিলে একটা কনভারসেশনে লিপ্ত আছি। কোন সাইরেনের আওয়াজ গত 2 মাসে আপনিও শোনেননি, আমিও শুনিনি। গত 2 মাসে আপনার সব থেকে চিন্তার কারণ কি ছিল জানি না, আমার চিন্তার কারণ ছিল অভিষেক শর্মা ফাইনালে রান পাবে কিনা। আমার সব থেকে বেশি চিন্তার কারণ ছিল হোলিতে আমার যে রংটা লেগেছে সেটা বেরোবে কিনা। আমার এখন সব থেকে চিন্তার কারণ হচ্ছে যে আমাদের এখানে ভোটের একটা আবহাওয়া এসছে, কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে 5টা স্টেটে ভোট হয়। আমরা সেই জায়গায় অবস্থান করছি which you can call স্টেট অফ পিস। এই স্টেট অফ পিসটায় বহু মানুষ প্রচন্ড রকম ভাবে মানে মানে একটা উত্তেজিত, একটা যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। আপনি ভেবে দেখবেন, আপনার সমাজের আশেপাশে চোখ ঘুরিয়ে দেখবেন, যাদের বয়স 70-এর ঊর্ধ্বে, অর্থাৎ যারা অধিকাংশ 61 যুদ্ধ দেখেছে, 71 দেখেছে, কিংবা পরবর্তীকালে যারা আরেকটু কম বয়সে কার্গিলটা অ্যাটলিস্ট দেখেছে, ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে, যদিও কার্গিলটা একটা রিজনাল কনফ্লিক্ট ছিল,